বাংলাদেশে তো রাইডার অনেকেই আছে, কয়জন ইরাম বিডি হতে পারছে? রিস্ক আমাকে নিতেই হবে, কম হোক বেশি হোক। আপনি যদি এখন ইরাম বিডি যে অডিয়েন্সকে নিয়ে কাজ করতেছে, সেম অডিয়েন্সকে আপনি বললেন যে আমি গ্যাস্ট্রিক পাউডার বিক্রি করবো, কখনো পসিবল? তারা কি প্রায়োরিটি দিচ্ছে? ক্যামেরাতে। তারা দেখতেছে না যে আমার কন্টেন্টের কোয়ালিটি কি। একটা ব্র্যান্ড যারা মাসে প্রায় কোটি টাকা সেল করতেছে, আরো বেশি করতে পারে হয়তো, এই লোক অ্যাড চালাতেছে না, আর আমাদের ছোটখাটো উদ্যোক্তারা অ্যাড চালাতে চালাতে মরে যাচ্ছে। যে হচ্ছে বস হয়, সে বসে বসে জাস্ট অর্ডার করে এটা করো এটা করো। আর যে লিডার হয় সে হচ্ছে যে প্রথমে আগে সে শুরু করে, তারপর বলে আমরা হেল্প করো বা আসো আমার সাথে। আমাদের যারা ক্লায়েন্ট আছে ওনারা মেসেজ দিয়ে বলে যে ভাই এটা আমার মানে আমার পেজটা দেখেন, পেজে কোথায় সমস্যা একটু বের করে দেন। পেজে ঢুকে দিয়ে পেজে কিছু নাই, পোস্টই নাই। আমাদের অসংখ্য ক্লায়েন্ট জুতা নিয়ে কাজ করছে, তো অনেকেরই প্রশ্ন থাকে ভাই জুতার বিজনেসটাকে আমি কিভাবে বিল্ড করব, বড় করব। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে একটা স্বনামধন্য ব্র্যান্ড হচ্ছে ইরাম বিডি। তো ইরাম বিডির যে ইনসাইট গুলো আছে সেগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের জুতার বিজনেসটাতে অনেক গ্রোথ হওয়া সম্ভব। শুধু জুতার বিজনেস না, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এই ইরাম বিডির যে কন্টেন্টের প্ল্যানটা, স্ট্র্যাটেজিটা, সেটা আপনাদের কাজে লাগতে পারে। তো আজকে সেজন্য আমরা এই পডকাস্ট আয়োজন করলাম। মিনাজ ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশে তো অনেকগুলো জুতার ব্র্যান্ড আছে, তারপরেও ইরাম বিডি কেন সেরা হয়েছে, বা ইরাম বিডিকে সবাই কেন মানে এক নামে চিনে? বাংলাদেশের ধরেন যারা বাংলাদেশেই বিজনেস করতেছে বা বাংলাদেশি ব্র্যান্ড, জুতার নাম বললে আমি অল্প কয়েকটা ব্র্যান্ডের ব্র্যান্ডে কিন্তু আমার মাথায় আর কেউ আসে না। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে ইরাম বিডি। এখানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে তাদের, আমি ধরেন আমি একটা প্রোডাক্ট যখন কিনতে যাবো, ক্লথিং প্রোডাক্ট বা জুতা, এই যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে বেশি হয় আর কি, আমি চিন্তা করি যে মানে অনলাইন থেকে যে নিচ্ছি লাইটিং মাইটিং করে, এটা তো হচ্ছে যে ওই কালারটা দিবি কিনা, সাইজটা এরকম হবে কিনা, কোয়ালিটি এরকম হবে, এই বিষয়গুলো নিয়ে আমার খুব টেনশন থাকে যে কোয়ালিটি একই হবে কিনা। এডিটিং করে তো অনেক সময় নর্মাল একটা জিনিসটা অনেক সুন্দর করে দেয়। সেই জায়গায় ইরাম বিডি কি করছে, আমরা যখন সবাই হাজার হাজার টাকা মানে প্রিমিয়াম এডিট সবসময় বলি, প্রিমিয়াম এডিট বলতে আমরা কি বুঝি, যে একটু ঝাঁকা ঢাকা হবে, টেক্সট হবে, ক্লিপ হবে, ওরা একেবারে র কন্টেন্ট দিচ্ছে। এত বড় একটা ব্র্যান্ড মানে পুরোই র কন্টেন্ট, কোনো এডিট ছাড়া। আর আরেকটা বিষয়, ওদের বিশ্বস্ততা অর্জনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে প্রায় প্রতিদিন ওরা পোস্ট করে যে আজকে এই ভাই এতগুলো এত হাজার টাকার প্রোডাক্ট নিলো, এত হাজার টাকার। এখন দেখেন আমি একটা ব্র্যান্ডকে ফলো করতেছি এবং প্রতিদিন দেখতেছি যে কেউ না কেউ 5,000, 10,000, 20,000, 30,000 টাকার প্রোডাক্ট ওর থেকে নিচ্ছে, আরো বেশি 1 লাখ পর্যন্ত আরো নিচ্ছে। হ্যাঁ, এখন ওর প্রোডাক্ট কোয়ালিটি যদি, ওরা তো নিচ্ছে অফলাইনে গিয়ে, ওর আউটলেটে গিয়ে, প্রোডাক্ট যদি কোয়ালিটি এতই খারাপ হয় তাহলে ও থেকে তো নিত না। তাহলে আমি বিশ্বস্ততা অর্জন করে বলছি, পুরো মার্কেট থেকে আলাদা হয়ে গেছি, যেখানে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর বা বলেন ইনফ্লুয়েন্সার বলেন বা হচ্ছে যারা বিজনেসম্যান জুতার, ওরা হচ্ছে ছবি তুলে অ্যাটেন্ড করে দেয় সেখানে। আবার এখানে আরেকটা বিষয় আমার দেখবেন যে ওরা কিন্তু একটা সেগমেন্ট বেসড মানে একটা অডিয়েন্স ধরেই কাজ করতেছে, অন্যান্য কোথাও যাচ্ছে না। এখন এই ক্ষেত্রে ধরেন মানে এটাকে কতটা গুরুত্বপূর্ণ বা ওরা এদেরকে নিয়ে কেন কাজ করতেছে বলে আপনার মনে হয়? বাংলাদেশে আরো অডিয়েন্স আছে না, যেমন ওরা যাদেরকে নিয়ে কাজ করতেছে মেইনলি একটা অডিয়েন্স, এর বাইরে যে অডিয়েন্স গুলো আছে এই অডিয়েন্সটা বাংলাদেশে বেশি, ওই অডিয়েন্সটা খুব কম, কিন্তু ওরা এটাকে বেছে নিছে কেন? আপনার মানে কি মনে হয়? ধরেন আমি ওদেরকে দেখলাম যে ওরা বেশিরভাগ পার্সেল গুলো পাঠাচ্ছে ইউরোপে, আমেরিকায়, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এই ধরনের জায়গাগুলোতে, ইভেন মধ্যপ্রাচ্য পাঠায় না। তো আমি যেটা বুঝলাম যে ইউরোপ আমেরিকায় যখন আপনি ডলারে এটা কনভার্ট করবেন টাকাটা, তখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে জুতাটা সে 5,000 টাকাতে কিনতেছে, মানে আমাদের চোখে মনে হচ্ছে অনেক বেশি টাকা, কিন্তু ওর কাছে এটা মানে খুব কম, কারণ ওর দেশ থেকে যদি সেম জুতাটা কিনতে যেত 15,000, 20,000 টাকাতে কিনতো। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এডিডাস, পুমা, তারপর হচ্ছে নাইকির মতো ব্র্যান্ডের কপি জুতা বাংলাদেশে 5-10,000 টাকাতে সেল হচ্ছে, তার মানে এবং সেল হচ্ছে শুধু এরকম না, মানে ধোঁয়ায় সেল হচ্ছে এবং মানুষ কিনতেও আগ্রহী। এখানে মনে হয় যে স্পেসিফিক ওই যে নিশ রেখে আমি স্পেসিফিক টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করবো, যে শুধু ওকে সেল করবো। আপনি যেটা বললেন যে ওদের অডিয়েন্স কিন্তু খুব বেশি না, মানে ইউরোপ আমেরিকায় বাংলাদেশে কতজন মানুষ হিসেবে থাকে বা অস্ট্রেলিয়ায় কতজন মানুষ হিসেবে থাকে, কিন্তু এই অল্প কয়েকজন মানুষের কাছে ওরা রিপিটেডলি সেল করতে পারতেছে। এবং আমি দেখলাম যে একজন মানুষ একসাথে 8টা 10টা পেয়ার নিয়ে যাচ্ছে। আমার মাঝে মধ্যে অবাক, 8-10 জোড়া জুতা কি করে সে, আসলে ওই দেশে হয়তো এটা কানেক্টেড। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমি মানে একজন মানুষ হিসেবে 2,000 টাকা বেশি উপর উঠবোই না জুতার জন্য, বা 3,000 টাকা উপর উঠবো না, সেখানে সে 5-10,000 টাকার তার কাছে কোনো কিছুই না, এই জন্য হয়তো বা ওদের মানে সেলটা আরো বেশি হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় ধরেন ওরা তো ধরেন অডিয়েন্সও বুঝলাম, কন্টেন্ট ওরা র করতেছে, কিন্তু ওরা যে জার্নিটা শেয়ার করে এটাকে খুব গুরুত্বপূর্ণ কিনা? আমরা দেখি যে নর্মালি আমাদের যেসব ব্র্যান্ডগুলো আছে ওরা শুধু প্রতিদিনই সেল পোস্ট করে যে ভাই আমার প্রোডাক্টটা ভালো, কিনেন, প্রোডাক্ট অনেক জোস, আমার এই নাইকির কপি, পুমার কপি, কিন্তু এর বাইরে গিয়ে আমার স্টোরি শেয়ার করা, জার্নি শেয়ার করা দরকার আছে কিনা? এখন এক্ষেত্রে আমি উদাহরণ কয়েকটা দিব, আমাদের নিজস্ব ক্লায়েন্টদের উদাহরণ দিব, যেহেতু আমরা তাদের সাথে কাজ করছি, জুতা নিয়ে অনেকগুলো কাজ করা হয়েছে মোটামুটি। তো এখানে দেখা যায় যে আমাদের যারা বিজনেসম্যান তাদের চাহিদা কিরকম থাকে, যে আমার স্টকে একটা নতুন জুতা আসছে, যে ভাই মিনাজ ভাই, বিপুল ভাই, জুতাটা পাঠিয়ে দিচ্ছি, একটা ভিডিও করে দেন। এখন ওর উদ্দেশ্য থাকে যে আমার সেল পোস্ট হবে, তার উদ্দেশ্যের বাইরে আমি হয়তো অনেক কিছু বলতে পারি, বাট সে যাচ্ছে এটা সেল পোস্ট হবে, সেল ভিডিও তৈরি করে দিতে হবে, আমি সেটাই করে দিচ্ছি। কিন্তু আমি
কালকেই চিন্তা করতেছিলাম এই বিষয়টা, যে একটা মানুষ কয়েক মাস ধরে আমার কাছে অনেকগুলো ভিডিও পাঠাচ্ছে, সবগুলো কি সেল পোস্ট, সবগুলোতে আমি সেলের কথা বলতেছি, কারণ ক্লায়েন্ট চাইছি সেভাবে। ওই কারণে দেখা যায় যে আমি যখন জুতার নাম বলি, আমি কিন্তু ওই পেজের কথা আমার মাথায় আসে আসে না। না। বা যেমন আপনি ইরাম বিডির কথাই ধরেন, আমি যখন ইরাম বিডি বলছি, ইরাম বিডির কোন একটা নির্দিষ্ট জুতা, কোন একটা ব্র্যান্ডের জুতার নাম কি আপনার মাথায় আসছে? না, আসে নাই। শুধু কি ওর নাম, আসছে? ওর ব্র্যান্ডের নাম, যে ওর নাম তমাল আসছে। ভাই আসছে, হ্যাঁ, তমাল বা ভাই এরকম বেশি। সবচেয়ে আরো বেশি আসছে যে ওই ছেলের একসময় কি দিত, ফুড রাইডার বা ফুড ডেলিভারি দিত, এই কথাটা আসছে। কেন আসছে? তাহলে আমাদের যে ক্লায়েন্টরা আছে তারা কেন আমার মাথায় আসতেছে না? কারণ তাদের কোনো স্টোরি নাই, তাদের কোনো ব্র্যান্ডের স্টোরি নাই। আমাদের নাম হয়ে গেছে, অর্থাৎ বলতে যাচ্ছি ব্র্যান্ডের স্টোরি নাই, তাদের কোনো গল্প নাই। আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যেটা মনে রাখে সেটা হচ্ছে স্টোরি, বা হচ্ছে যে কোনো জার্নি, যেটা হচ্ছে যে খুব ভালোভাবে মানুষকে দিতে পারছে ইরাম বিডি। বা ইরাম বিডির পাশাপাশি বা সমমানার আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, বললাম না আমি 3-4টা ব্র্যান্ড আছে বাংলাদেশে, তাদেরকেও কিন্তু মানে তারা কেন ইরাম বিডি হয় নাই, তারা কেন 2 নাম্বার 3 নাম্বার আসে, 1 নাম্বারে কেন ইরাম বিডি? কারণ ইরাম বিডির জার্নিটা সবারই হয়তো গল্প আছে, বা এমন হইতে পারে অন্যান্য ব্র্যান্ডের গল্পটা আরো ইমোশনাল, বাট ওরা এটা ফুটে তুলতে পারে পারে নাই, প্রকাশ করতে পারে নাই, যেটা আমাদের তমাল ভাই করতে পারছে। এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। আরো সবচেয়ে অবাক করার বিষয় দেখলাম যে অন্যান্য ব্র্যান্ডেরা বা সবাই যখন, যেমন আমাদের কাছে ক্লায়েন্টের কাজ দিতে গেলে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কোন ক্যামেরায় শুট করেন, তারা কি প্রায়োরিটি দিচ্ছে ক্যামেরাতে, তারা দেখতেছে না যে আমার কন্টেন্টের কোয়ালিটি কি, আমি কি বলতেছি, তারা খুঁজে কি ভাই কোন ক্যামেরাতে শুট করেন। ইরাম বিডি দেখেন এত বড় বিজনেস, ওরা কিন্তু ক্যামেরায় শুট করে আমার বলে মনে হয় না, ওরা দেখা যায় নরমাল আইফোনে শুট করে, আইফোনে শুট করে। শুট করে। হ্যাঁ। তো এখন আপনার কি মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন আমাদের অডিয়েন্সের জন্য, আসলে ক্যামেরা কি আসলে খুব গুরুত্বপূর্ণ, ক্যামেরা কি একদমই লাগবে না, মানে এখানে কি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আছে কিনা? আচ্ছা, আমি যদি ইরাম বিরির সবগুলো ভিডিও দেখি, রিলস গুলা, আপনি দেখবেন প্রত্যেকটা ভিডিওর ভিউ মিনিমাম 20K মিনিমাম, আর সবগুলো ভিডিও, কিন্তু এখানে কোনো সে কোনো অ্যাড চালাইতেছে না। মানে 20K মিনিমাম, আর ম্যাক্সিমাম 1 মিলিয়ন পর্যন্ত উঠছে, 1.10 মানে 1.10 এরকম উঠতেছে। মানে ওদের প্রত্যেকটা এভারেজ ভিউ প্রায় 20-50 হাজার মানুষ দেখতেছে। কেন দেখতেছে? এখানে তো ভাই কোনো ও ক্যামেরা ভিডিও বানাচ্ছে না, একদম মোবাইল দিয়ে র ভিডিও বানাতেছে, দেখাচ্ছে ভাই আমার জুতোগুলো আসছে, এই ঘড়িটা আসছে, হাবি জাবি বলতেছে, বলছে আপনার কিনলে অর্ডার দিতে পারেন, বা এই ধরনের কথাবার্তা বলতেছে। মানে আসলে ক্যামেরা আসলে গুরুত্বপূর্ণ না আমার কাছে মনে হইতেছে এখন। কারণ গুরুত্বপূর্ণ কি, আমি কত সুন্দরভাবে মানুষকে ভিজুয়াল দেখায় বুঝে দিতে পারি ভাই জিনিসটা ভালো, আপনি নিতে পারেন। ক্যামেরা যদি মানে, আমি তো মানে কনজিউমার, আমি দেখতেছি না যে ও ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে কিনা, আমি দেখতেছি ও লাইটিং ঠিক, ওর কোয়ালিটি ঠিক আছে, ওর কথা সুন্দর, ও আমার বুঝাতে পারতেছে জিনিসটা ভালো, এতটুকু ইনাফ। এখানে ক্যামেরা লাগবে নাকি মোবাইল লাগবে এটা কোনো কনজিউমার হিসেবে আমার কোনো যায় আসে না, ঠিক আছে না? আর একটা বিষয় আমার কাছে মনে হইতেছে, ইরাম বিডি যে বললেন যে ওর জার্নি আছে একটা, মানে ফুড পান্ডা থেকে ডেলিভারি দিছে। আচ্ছা, আমাদের অনেক ভাইরা তো মানে বিজনেস করছে, আমাদের ক্লায়েন্টরাই আছে, সবার কিন্তু ওই লেভেলের রিস্ক নেওয়ার কি মানসিকতা থাকে না। যে ইরাম বিডি আজকে দেখেন কতগুলো জায়গায় ওদের মানে আউটলেট আছে। তো আপনার কি মনে হয় একটা উদ্যোক্তার রিস্ক নেওয়ার মানসিকতা থাকা উচিত কিনা, কতটুকু নীতি রিস্ক নিতে উচিত তার? আসলে উদ্যোক্তা লাইফ পুরোটাই হচ্ছে যে পুরোটাই রিস্ক, মানে আমি লাইফে আসছি মানে আমি নিজেকে রিস্কের মধ্যে ফেলে দিছি। এখন দেখা যায় যে রিস্ক কতটুকু নিতে হবে সেটা নিয়ে কথা আসতে পারে, যে আমি বছরের পর বছর লসে আছি, আমি কি এটা কন্টিনিউ করবো, সেটা কথা হইতে পারে, বাট রিস্ক আমাকে নিতেই হবে, কম হোক বেশি হোক। যেটা আমাদের আসলে আপনি যত বড় রিস্ক নেবেন সেটা যদি বুঝে শুনে নিতে পারেন, হুদাই আমি পাহাড় থেকে লাভ দিলে তো হইল না, বুঝে শুনে যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি রিটার্নটা বড় পাবেন। আমি সহজ একটা উদাহরণ দিতে পারি, যে আমরা তীর বা ধনুক মারি, যত পিছিয়ে আনবো এটা কিন্তু তত দূরে যাবে। আমি বলবো যে না, এত এত দূরে না আনি, অল্প একটু টানলাম, কষ্ট কম করলাম, যাবে অল্প একটু, তার গ্রোথটাও হবে। যেমন কালকে রাতে আমি হচ্ছে যে হালকেস্টাইনে আনাস ফেরদৌস, আনাস ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম, উনি গতকালকে একটা বলতেছিল যে আমার জীবনে অনেক উত্থান পতন আসছে, এবং আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করছি, আমি যখনই কোনো বড় রকমের একটা সমস্যায় পড়ছি, যে আমি এরপরে দেখলাম যে আল্লাহ আমাকে এর চেয়ে মানে 10x বা 3x গ্রেটার দেন কোন রেজাল্ট আল্লাহ আমাকে দিছে। তাই এখন আমি যখন সমস্যায় পড়ি তখন আমি এটাকে এনজয় করি, আমি মনে করি যে মানে এই আল্লাহ যে আমাকে এই সমস্যাটাই ফেলছে, নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, আল্লাহ আমাকে এটার সাথে সার্ভাইভ করতে শিখাচ্ছে, বা আমাকে সহ্য করার স্কিলটা দিচ্ছে, আমি ইচ্ছে বেটার কিছু পাবো। আমাদের ক্ষেত্রেও আমরা স্ট্র্যাটেজি মেনটেন করে যদি এরকম রিস্কটা নিতে পারি, আপনি সেক্ষেত্রে বড়দের সাথে বসতে পারেন, বা অভিজ্ঞ যারা আছে ওদের সাথে পরামর্শ করতে পারেন, তাইলে আমাদেরকে নক করতে পারেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো বা চেষ্টা করবো যে রিস্কটা আসলে আমার কতটুকু নেওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হইতে পারে, বাট নিতেই হবে, না মানে না বলার কোনো চান্স নাই। আবার আমি যখন ইরাম বিডি বলতে তমাল ভাইয়ের অনেকগুলো কয়েকটা পডকাস্টে উনি আসছে দেখলাম, বা কয়েকটা ইয়েতে উনি নিজের জার্নিগুলো সবসময় প্রায় শেয়ার করার চেষ্টা করে দেখি। এই যে এটা একটু আগে বললাম যে স্টোরিটা, ওই স্টোরি কারণে আমি ওনাকে চিনছি, বা উনি যে এত বড় রিস্ক নিছে বলেই কিন্তু আমি ভিডিও হইতে পারছে। বড় বড় শুধু ইরাম বিডি না ভাই, আশেপাশে যত বিজনেস দেখবেন সবগুলোই কিন্তু রিস্ক নেওয়ার কারণে আজকে আমি ওরা চিনি। এই যে ফেসবুক,
কোনো কেউ কি ধরেন এটা যে মানুষ এভাবে গ্রহণ করবে, এটা জাস্ট কয়েকজন বন্ধুর মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ। ওয়ার্ল্ড ওয়াইড যে ছড়াবে এটা একটা রিস্কের ব্যাপার না, এখানে এত Invest করতে হবে। ইনভেস্ট করা এটা খুব রিস্ক না। অর্থাৎ এখন তো এই যুগ অনেক কিছু অ্যাডভান্স, তখন তো ছিল না এগুলো, স্মার্টফোনই ছিল না ঠিক মতো। হ্যাঁ। ওই সময় ওই কিন্তু রিস্ক নিছে, এটা শুভ লোক আছে। হ্যাঁ। এত আমরা চিন্তা করি এত এত উদ্যোক্তা, সব উদ্যোক্তা কোথায় বেশিরভাগ ফেসবুকেই তো, ইন্টারনেটটা তো কিন্তু ফেসবুকের হচ্ছে। হ্যাঁ। তো যেটা বললাম রিস্ক আপনাকে নিতে হবে, হয়তো কম কিন্তু বেশি। এছাড়া দেখেন না, ধরেন আরেকটা বিষয় বলি, ইরাম বিডি হচ্ছে উনি কি বলছেন, তোমার ভাই ছিল ফুড ব্লগার, মানে সরি ফুড কাজ করে রাইডার করতো। আচ্ছা, বাংলাদেশে তো রাইডার অনেকেই আছে, কয়জন যে ইরাম বিডি হতে পারছে, তমাল হতে পারছে, পারে না কেন? যে ওরা রিস্ক পারে নাই, সাহস করতে পারে নাই। হ্যাঁ, আপনি কি কন্টিনিউ করেন। এরপরে যেমন ধরো আমি ইরাম বিডির আরো ভিতরে যদি যাই, তারা বললাম যে ডেইলি পোস্ট করে, তারা হচ্ছে কি কি নেয় কাস্টমার এটা নিয়ে পোস্ট করে। আবার দেখলাম তারা কাস্টমারের সাথে তাদের ছবিগুলো শেয়ার করে। এখন এই জিনিসটা আসলে আমি কিভাবে শেয়ার করলে বা কিভাবে আমি কাস্টমারের সাথে পাবলিশ করলে এটা আমি বেস্ট আউটপুট পেতে পারি, বা কাস্টমারের ছবি প্রকাশ করা এটা কি আসলে মানে আমার পজিটিভ কোনো কিছু কিনা? আচ্ছা দেখেন, ওর প্রোডাক্টটা আসলে যারা নিচ্ছে, জুতা দামি জুতা নিচ্ছে, ওই লোকটা আসলে পশ। যে লোক 5-10 হাজার টাকার জুতা কিনে, ওই লোক আসলে পশ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, ও যখন ছবি তুলে না, ও কি করে, সামনে একদম সবগুলো ব্যাগ সাজায় রাখে, 8-10টা-20টা পেয়ার সাজায় রাখে, এতগুলো মানে আমার কাস্টমার এতগুলো নিছে, এবং দেখবেন ওগুলো রিচও অনেক বেশি হয়। মানুষ মানে কানেক্ট করতে পারে যে না, আসলে এই লোকটা, ওই যেটা বলছিলেন, ট্রাস্ট করা যাচ্ছে মানুষটাকে, যে আসলে কেউ না কেউ তোর থেকে পারচেস করতেছে প্রোডাক্টটা না। তো এই জিনিসটা আসলে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, আমি ধরেন আতর বিক্রি করি, বা আমি ধরেন মধু বিক্রি করি, আমিও ট্রাই করতে পারি, আমার কাস্টমারের সাথে দেখা করে আমি ছবি তুলতে পারি, কাস্টমার থেকে ফিডব্যাক নিতে পারি। আমরা এটা কখনো নিই না, আমরা ভাবি যে কাস্টমার থেকে ফিডব্যাক নিতে হবে, আসলে দরকারটা কি? কিন্তু এই ফিডব্যাক যে কত সেল বাড়াতে পারে, এটা কেউ চিন্তা করে না। সবাই ভাবে শুধু ডাক্তারি প্রোডাক্টের ক্ষেত্রে শুধু ফিডব্যাক নিতে হবে, মধুর ক্ষেত্রে কেউ ফিডব্যাক নিতে চায় না, বা ধরেন আতরের ক্ষেত্রে কেউ ফিডব্যাক নিতে চায় না। নিলে কি মেসেঞ্জারে একটা মেসেজ লিখে দেয়, ভাই হ্যাঁ স্মেলটা দারুণ ছিল। এটা না, আপনি ওখানে গিয়ে ওর সাথে কথা বলেন, একটা ভিডিও বানাতে পারেন না, বানান, আরো বেটার মনে হয় আউটপুট পাওয়া যেতে পারতো। আচ্ছা, আরেকটা বিষয়, ইরাম ভাইয়ের বা মানে ইরাম বিদ দেখলাম যে কি মানে তোমার ভাইয়ের পেজ গুলো বারবার ডিস্ট্রয় হয়। এখন এটা কি সমস্যা? মানে এই যে ডিস্ট্রয় হয়, কিন্তু উনি কিন্তু হাল ছাড়ে না। এই জিনিসটা কেমন আমরা কেমনে এটাকে রিকভার করতে পারি, আমরা একজন উদ্যোক্তা হিসেবে? যেমন এটা যখন খালিদ ফারহান ভাইয়ের সাথে উনি যখন একটা পডকাস্টে বসছিল তখন বলছিল, তখন শুনছিলাম বিষয়টা যে ওনাদের মনে হয় একের পর এক পেজ চলে যাচ্ছে। কেন চলে যেত? যে বিভিন্ন কপি প্রোডাক্টের ইয়াগুলি সম্ভবত রেস্ট্রিকশন আছে। তো সেখানে হচ্ছে যে আমিন হান্নান চৌধুরী সম্ভবত উনি একটা প্রশ্ন করছিল, বলছে ভাই ইরাম বিডি এই নামটা কেমনে দিয়েছেন? বলতেছে যে আমরা অনেকগুলো নাম দিয়েছিলাম, মানে একের পর এক আমাদের পেজ চলে যাচ্ছে, পরে বিরক্ত হয়ে যাচ্ছে, এই পেজটা তো চলে যাবে কিছুদিন পরে, আমি একটা নাম হুট করে মাথায় আসছে ইরাম বিডি, দিয়ে দিচ্ছি ইরাম বিডি। ওই নাম থেকে হচ্ছে ওনার ইয়ে হয়েছে। এটা একটা জাস্ট এটা বলাতে মনে বললো, ওই হিসেবে বললাম। আর আপনার প্রশ্ন যেটা ছিল যে ক্রমাগত আমার পেজটা চলে যাচ্ছে, আমি হাল ছাড়তেছি না, মানে এই মানসিকতা আমার আসবে কিভাবে? ওই যে বললাম রিস্ক নেওয়ার মানসিকতা। আমি যখন এই জার্নিতে পা দিচ্ছি, উদ্যোক্তা জার্নিতে আমি যখন আসছি, আমাকে ভেবে নিতে হবে ঠিক আছে আমার প্রতি পদে পদে বাধা আসবে, তবে আমি ওই বাধাটা যদি ক্রস করতে পারি, আমার জন্য আরো বেটার কিছু ওয়েট করতেছে। এখন আমি ধরেন ইরাম বিডি যখন তার জার্নিটা শুরু করলো, আমি ওই স্টোরিতে শুনতেছিলাম ওনার যে প্রথম দিকে উনি মোটামুটি ভালোই সারা পাচ্ছিল, হয়তো পরিচিত কয়েকজন মানুষ থেকে। এরপর আস্তে আস্তে উনি সেগমেন্টটা আলাদা করছে। আজকে যে ইরাম বিডি সেগমেন্ট, এটা তো শুরু থেকে একই সেগমেন্ট তো ছিল না, পসিবল না। এটা ওই অল্প অল্প করে শুরু করছে, ছোট থেকে শুরু করছে। এখন আমার মনে হয় যে এটা আসলে আমরা ওইভাবে চিন্তা করার ইয়া নাই। আমার কাছে মনে হয় যে আল্লাহ আপনাকে এমন কোনো বাধা দিবেন না, বা এমন কোনো সমস্যা ফেলবেন না যেটা সহ্য করার ক্যাপাবিলিটি আপনার নাই। আল্লাহ আপনাকে ওই ইয়াতেই ফেলবেন। বা আপনি ধরেন আজকে চিন্তা করতেছেন আমি আজকে জুতার বিজনেস করবো, ইরাম বিডি তো ধরেন ওর একটা ফেস ভ্যালু আছে, তমাল ভাইয়ের পেজ চলে গেল, তমাল ভাইয়ের ফেস ভ্যালু কারণে আরেকটা পেজ গ্রো করে ফেলতে পারবে। আমার তো ফেস ভ্যালু নাই। এখন আমার যদি জুতার বিজনেস করি, আমার যদি পেজ নষ্ট হয়ে যায়, কি করবো? এটা নিয়ে আমি শুরুই করলাম না, হইলো না তো এটা। আল্লাহ আপনার উপর কখনোই জুলুম করবে না। আল্লাহ তো এটা কোরআনেই বলছে যে আমি তোমার উপর সাধ্যাতীত কোনো বোঝা চাপাই দিব না। আপনি এই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করে স্ট্র্যাটেজি মেইনটেইন করে সঠিক পথে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর যদি কিছু হয়, আপনাকে বুঝতে হবে না যেটা হয়েছে এটার জন্য আমার বেটার কোনো আউটপুট, একজন মুসলিম হিসেবে আমার একটু বিশ্বাস থাকবেই যে আমি যেটা গেছে এটা হচ্ছে আমার বেটার আউটপুট আসবে, আমাকে লেগে থাকতে হবে। যেমন আমরা অনেকেই বলি যে মানে এটা ভাগ্যে ছিল না, বা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি, এটা বলে কি করি আমরা বসে থাকি, আফসোস করি, হতাশায় চলে যায়। কিন্তু আল্লাহ তো ভাই এটা বলছে, আল্লাহ দোয়া করতে বলছে, অবশ্যই দোয়ার গুরুত্ব আছে। উঠে রশি তো বেঁধে রাখতে বলছে, উঠে রশি ছেড়ে দিয়ে তো বলে নাই যে তুমি দোয়া করো যে আমার ওটা যেন কোথাও না যায়, এটা তো বলে নাই। আমাকে অবশ্যই স্ট্র্যাটেজি মেইনটেইন করে বা প্রপার স্ট্র্যাটেজি, এই যে দোয়া করতে বলছি এখানে কিন্তু স্ট্র্যাটেজির কথা আসছে যে কিভাবে আমি করবো। আর আরেকটা জিনিস ধরেন আমরা একটু আগে বলতেছিলাম যে ওরা কিন্তু পুরো বাংলাদেশে নিয়ে কাজ করে না। বাংলাদেশের নির্দিষ্ট একটা অডিয়েন্স যারা হচ্ছে যে বাইরের দেশে যায় বা ইউরোপ আমেরিকাতে যায়, তাদেরকে নিয়ে কাজ করে। এখন এদেরকে ধরেন আপনি নর্মালি চিন্তা করেন,
ইউরোপ আমেরিকাতে 40-50 বছরের কোনো কেউ কি নর্মালি মানে এটা কি হয় যে 40-50 বছরের একজন মানুষ ইউরোপ যাচ্ছে এখন মানে না, খুব কম, প্রফেশনের জন্য হ্যাঁ, বা খুব কম। খুব কম কারা যায়। যারা জেনজি, যারা Gen Z। ইয়াং এজ পোলাপান 22 এখন বছর তাদের 25 তাদের বছর। মার্কেটিং গুলো দেখবেন, তারা কিন্তু যে মজা করে বিভিন্ন কন্টেন্ট করে, হ্যাঁ। বেশিরভাগ মিমস করে, হ্যাঁ, এই হ্যাঁ, মিমস গুলো কি একদম বয়স্ক কেউ পছন্দ করবে? করবে না। মাঝে মাঝে আমি যখন বয়স্ক কাউকে দেখাবো এরা বলবে কি ধরো এরা কি ব্যবসা এদের ফাইজলামি করে এখানে, হ্যাঁ। বাট একজন জেনজি ওদের কাস্টমার যাদেরকে দেখাবেন ওরা কিন্তু এটা পছন্দ করবে, বলবে এরা তো খুব মজা, আমি নিজে পছন্দ করবো। ব্র্যান্ডটা আমার সাথে রিলেট হ্যাঁ। করতে পারতেছি, বলছে এই তো আমার কথা বুঝে, আমি যেগুলো সারাক্ষণ দেখি চিন্তা করি এরা এগুলোই বলতেছে, হ্যাঁ। হোক যেহেতু তার বিজনেস বাট এগুলোই ফুটে আনতেছে। যেমন হচ্ছে মাঝখান দিয়ে ওই এই কি বলে স্পাইয়ের কিছু একটা মিমস ইয়া হচ্ছিল যে পাকিস্তানি স্পাই ইন বাংলাদেশ, এটা নিয়ে ইরান মিডি একটা পোস্ট করছে যে ইরান মিডি এরকম একটা স্পাই, ওই তোমার ভাই হচ্ছে স্পাই হিসেবে আসছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিম এটা হচ্ছে একটা মিমস ম্যাটেরিয়াল, এটার সাথে তো তার বিজনেস কোনো সম্পর্ক কানেকশন ছিল না, নাই, হ্যাঁ। উনি কানেক্ট করে ফেলছে। আর এগুলো দেখায় কি জেনজি। এখন এই যে জেনজি নিয়ে কাজ করতেছে বা আমাকে কি জেনজি নিয়ে কাজ করতে হবে বা স্পেসিফিক যে কাজ করা এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা কিন্তু আপনার কথা অলরেডি চলে আসছে, এবং আমরা যদি ইরাম বিডির রিলস গুলো দেখি ও ভিউ গুলো দেখলে বুঝতে পারবো যে মানুষ কতটা বেশি কানেক্টেড হয়েছে দেখেই তার ভিডিও গুলো মানে হুদে দেখে। আমি নিজের সময় হুদে বসে থাকলে দেখি আসলে মজা পাচ্ছি, আসলে ডোপামিন রিলিজ হচ্ছে এখানে, ঠিক আছে। আর জেনজিকে নিয়ে কাজ করা লাগবে এমন কোনো কথা নাই, আপনি চাইলে বয়স্ক মা বাবা মাকে নিয়ে কাজ করতে পারেন, আপনার প্রোডাক্টটা কেমন ওটা উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। বাট এটা মাথায় রাখতে হবে জুতাটা আপনি বুঝতে হবে যে আমাদের আব্বা আম্মারা যে জেনারেশন ওনারা জীবনে অনলাইন থেকে এত দামি জুতা কিনবে না, এটা আপনাকে বুঝতে হবে, ওদের সেগমেন্ট ওদের সাইকোলজি বুঝতে হবে। অনলাইন থেকে 5-10 হাজার 20 হাজার টাকার জুতা কিনবে পোলাপান যেগুলো, সেগুলো হচ্ছে জেনজিরাই, ইয়াং এজে 25-30 বছর বয়সী পোলাপানরাই, হ্যাঁ, যারা বাইরে থাকে বা দেশে থাকলে পশ লাইফ লিড করে, টাকা পয়সা বেশি কামায় এরা। সো আপনার অডিয়েন্স সেগমেন্টটা নিজেরই বুঝে বের করতে হবে যে আমি কোন অডিয়েন্স নিয়ে কাজ করবো। আপনি যদি এখন ইরাম বিডি যে অডিয়েন্সকে নিয়ে কাজ করতেছে, সেম অডিয়েন্সকে আপনি বললেন যে আমি গ্যাস্ট্রিক পাউডার বিক্রি করবো, কখনো পসিবল না। এরা জীবনে গ্যাস্ট্রিক পাউডার কিনবে না, ডাক্তার দেখাবো প্রয়োজন, আমি 10,000 টাকা ডাক্তার দেখাবো, জীবনে গ্যাস্ট্রিক পাউডার কিনবো, খ্যাত বলবো এটাকে, ঠিক আছে। তো ওই জিনিসটা আপনাকে বুঝে শুনেই করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ইরাম বিডি, আমি গতকালকে ইরাম বিডি চ্যানেলে গেছি, দেওয়ার পর ওদের অ্যাড লাইব্রেরিতে গেলাম, দেখতেছি যে মাত্র 5টা অ্যাড চলতেছে ওদের। মানে আপনি কি মনে হয় একটা ব্র্যান্ড যারা মাসে প্রায় কোটি টাকা সেল করতেছে, আরো বেশি করতে পারে হয়তো, এই লোক অ্যাড চালাতেছে না, আর আমাদের ছোটখাটো উদ্যোক্তারা অ্যাড চালাতে মরে যাচ্ছে, মানে এর রিজনটা কি, মানে সমস্যাটা কোথায় কেন বলেন? যেমন আপনি দেখবেন যে আমাদের যে আমাদের ওয়ার্কশপ চলতেছে সেখানে একজন ভাই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছিল, বলতেছে যে আমি যেহেতু নতুন বিজনেসে আমি শুরুতে অনেকে বলতেছে অ্যাড চালাইলে প্রথমে রেজাল্ট নাও আসতে পারে, সেজন্য আমি অ্যাডস চালাবো না, আমি বুস্ট করবো, বুস্ট করে কিছু টাকা জমাই তারপর অ্যাডসে যাবো। এই যে দেখেন ওনার মানুষ উনি কি মনে করছে, আমি অনেক ছোট করতেছি না, মাফ করুক, আমি জাস্ট বুঝাইতে যাচ্ছি আমরা যারা ছোট আছি তারা মনে করতেছি যে বুস্ট বা অ্যাড চালাইলেই বা আমি যখন ফেসবুকে টাকা দিলে আমি টাকা দিব তো আমাকে রিটার্ন দিবে, কিছু কিছু দিবে, হয় আমাকে সেল দিবে, কম বেশ সেল দিবে, এরকম আমাদের মানসিকতা। বাট আপনি ইরাম বিডি কি দেখেন এত টাকা সেল করতেছে মাশাআল্লাহ, বাট কয় টাকা ওরা মনে হয় 4টা না 5টা অ্যাড চালাচ্ছে শুধু, তার মধ্যে জুতার অ্যাড মনে হয় 2টা বা 1টা, ওই জ্যাকেটের অ্যাড। হ্যাঁ বলেন। তো যেটা বলতেছিলাম যে শুধু যে অ্যাড চালাইলে আমার সেল হবে এটা পুরোই ভুল ধারণা। আমার এটা অবশ্যই চালাইতে হবে আমার পরিচিতি বাড়ানোর জন্য, নতুন অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য আমি অবশ্যই অ্যাড চালাবো, কিন্তু এটাই আমার মেইন টুলস না, এটাই একমাত্র টুলস না, এটা জাস্ট হেল্পিং একটা টুলস, আমাকে সাহায্য করতেছে। বাট আমার মেইন ফোকাস দিতে হবে আমার পুরো প্ল্যান, আমার কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট গুলো কাকে উদ্দেশ্য করে দিচ্ছি, আমার টার্গেট অডিয়েন্সকে, তারা কি পছন্দ করে, তাদেরকে কিভাবে বললে পছন্দ করবে, সব কিছু মাথায় রেখে তারপর ইয়ে করতে হবে, একটা কন্টেন্ট প্ল্যান রেডি করতে হবে, সেই কন্টেন্ট প্ল্যান অনুযায়ী তারপর তাদেরকে তারপর দেখা যাবে যে আমার অর্গানিকলি অনেক রিচ হচ্ছে। যেমন আমরা যেহেতু কন্টেন্ট স্ট্র্যাটেজি রেডি করে দিই অনেক ব্র্যান্ডকে, দেখা যায় যে মানে তার পুরো মাসে কি কি কন্টেন্ট করতে হবে তাদেরকে সেটা আমরা সার্ভিসে দিয়ে থাকি। তো তখন সার্ভিস দেওয়ার আগে তার পেজটা দেখি যে আপনি যেটা একটু আগে বললেন যে রিভিউ নেওয়ার বিষয়টা, তারা দেখলাম যে কেউই হচ্ছে রিভিউ নেয় না। মানে আমি যে একটা পেজ থেকে ধরেন ও অ্যাড চালাচ্ছে ভালো, একটা পেজ গতকালকে দেখলাম আচার বিক্রি করে, ওদের অ্যাড চলতেছে প্রায় মনে হয় 26টা কি 27টা, ভালো অ্যাড চলতেছে। পেজে ঢুকলাম, অক্টোবরে 26 তারিখ লাস্ট পোস্ট, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় 4 মাস, 4 মাস চলে গেছে, কোনো পোস্টই করে না। তার মানে ও কি মনে করতেছে অ্যাড তো চলতেছে, অ্যাড থেকে তো সেল আসতেছে, হয়তো এখন সেল আসতেছে, বাট এটা একসময় গিয়ে এমন ভাবে ডাউন করবে যে আপনি আর সমস্যাটা হয় কি ও তো এখন কিছু রেজাল্ট পাইছে। আমি ধরেন $100 দিয়ে আমি 5টা না 50টা সেল পাইলাম, কথার কথা $100 দিয়ে 50 সেল পাইলাম, কিছুদিন পরে 40 সেল পাইলাম $100, কিছুদিন পরে 30টা সেল পাইলাম, ওর তো মাথা নড়ে গেছে, দাও $200 আমি আবার পাইলাম 100টা সেল। এরপরে কিছুদিন পরে দেখলাম যে $200 আমি 150 সেল, ঠিক আছে বাড়াও $300। আমি কিন্তু চিন্তা করতেছি ডলারটা দিব টাকা চলে আসবে, আমি চিন্তা করতেছি আমি কি কন্টেন্ট দিচ্ছি, সমস্যা করতে আমি শুধু ডলার বাড়াচ্ছি, এটা কিন্তু খুব সমস্যা। আমাকে পুরো কন্টেন্টের স্ট্র্যাটেজি প্ল্যান এটা সাজাইতে হবে।
আরেকটা বিষয়, যেমন ওরা কিন্তু অফলাইনের দিকে আউটলেটের দিকে নেওয়ারও বেশি ফোকাস থাকে, যেটা আমার মনে হয়। ইরামিতে, হ্যাঁ। হ্যাঁ, পাশাপাশি ওদের টিমমেট গুলোকে দেখবেন ভিডিওতে দেখায় যে এমপ্লয়ি, আমি এমপ্লয়ি বলবো টিমমেট বলি, কারণ ওনার আচরণগুলো এভাবে যে উনি আসলে এমপ্লয়ির মতো কখনো আচরণ করে না, যে টিমমেটের মতোই আচরণ করে, যে বন্ধু বা খুব মিশে যায়। এই জিনিসটা আসলে আমরা আমাদের অনেকে আমরা পার্টনারশিপ বিজনেস করি, আমাদের নিজেদের একটা টিম আছে, আমরা মানে একদম ফ্রিলি বলবেন যে আমরা আমাদের নিজেদের বিজনেসের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে এই টিম কালচারটা কিভাবে আরো গ্রো করতে পারি। আমি জাস্ট আপনাকে একটু হিন্টস দিই, যে একটা বলে রাখি আমার মাথায় যেটা আসছে, সেটা দেখলাম যে কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম যে যে হচ্ছে বস হয়, সে বসে বসে জাস্ট অর্ডার করে, "এই, এটা করো এটা করো", আর যে লিডার হয় সে হচ্ছে যে প্রথমে আগে সে শুরু করে, তারপর বলে আমরা হেল্প করো বা হ্যাঁ। আসো আমার সাথে, এইভাবে। এখন আপনি আমাদের জাস্ট একটুকু বলেন যে আমাদের বিজনেসে আমরা কিভাবে এই টিম কালচারটা, ওনার মতো যে ফ্রেন্ডলি ইকোসিস্টেম রে, দেখা যায় যে ওনার টিমমেটরাই, মানে উনি না থাকলে ওনার টিমমেটরাই আরো বেশি এফোর্ট দিবে, যেটা নর্মালি আমরা দেখি না। কিভাবে করতে পারি এটা? আমরা একটা ছোট্ট এক্সাম্পলে যাই, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জায়গা। বদর, উহুদ, খন্দকের যুদ্ধের দিন, হ্যাঁ, খন্দকের যুদ্ধের দিন যখন খন্দক করা হবে, তখন সাহাবীরা সবাই ক্ষুধার্ত অলমোস্ট। এখন খন্দক করার জন্য তো কষ্ট করতে হবে, খন্দক করা কিন্তু সহজ কিছু না, কারণ তখন কোনো মেশিন ছিল না, হাত দিয়ে করতে হবে খন্দক গুলা, মানে বড় বড় টিলা বানাবে। খন্দক বলতে হচ্ছে যে গর্ত বা হ্যাঁ, বড় গর্ত, পরীক্ষাকরণ করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, নিজেই গিয়ে মাটি কাটা শুরু করছেন, এবং ওনার পেটে হচ্ছে সম্ভবত উনি পাথর বেঁধে রাখছেন। তো অন্য সাহাবীরা বলতেছেন যে আপনি চাইলে না করতে পারেন, আপনি চাইলে বসে থাকতে পারেন, আমরা করতেছি। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বোঝানোর ট্রাই করছেন যে দেখেন, আমি একজন লিডার, আমি কোনো ওই যে ওনার না, আমি লিডার, আমি বস না, আমি লিডার, আমি হচ্ছে নেতৃত্ব দিব। আমি যদি না করি তোমরা আমার থেকে কি শিখবা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেকটা ঘটনা দেখবেন উনি নিজে আগে করছেন, রিস্কটা নিজে নিছেন। ওনার সাহাবীদেরকে উনি রিস্ক কম ফেলাইছেন, নিজে রিস্ক নিয়ে ফেলছেন। ঠিক আছে, প্রয়োজন আমার লাইফের প্রতি যাবে, কিন্তু আমি আমার সাহাবীদেরকে হেল্প করবো বা সেভ করবো। এই জিনিসটা ইরামির ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি, ওরা হচ্ছে ওদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ওরা মানে একদম বন্ধু ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে, এবং ওর এমপ্লয়িরা নিজের জন্য, মানে ওনার জন্য কন্টেন্ট বানিয়ে দিচ্ছে অলমোস্ট, ওনার জন্য কন্টেন্ট। এটা আমি পিৎজা বার্গের ক্ষেত্রে খেয়াল করছি, অনেক বড় বড় ব্র্যান্ড যারা এখন মানে উঠতি ব্র্যান্ড গুলো আছে, এরা সবাই মোটামুটি এই কালচারটা ফলো করতেছে, যে ছেলেটা আমার কাছে আসতেছে জব করার জন্য, কেউ জব করতেছে মনে করবে না, সে মনে করবে সে বিজনেসের একটা অংশ, ঠিক আছে, আমার ব্র্যান্ডের একটা অংশ, তাহলে সে সারা জীবন মনে রাখবে। কিন্তু যখন আমি তাকে আমি এমপ্লয়ির মতো করে, মানে তাকে আমি কি করবো, ট্রিট করবো, যে তুমি এই কাজটা কেন করো নাই, এভাবে কেন করো না, এভাবে কেন করো নাই, তখন সে আমাকে মানে কখন আমার জব ছেড়ে দিলে গালিগালাজ করবে। যেটা আমরা ওমর ভাই ভাইয়ের খেয়াল করতে পারি, ওমর ভাই ভাই চাল ডালে জব করতো, ঠিক আছে, কিন্তু উনি চাল ডালকে এখন এমন ভাবে প্রমোট করতেছে মনে হচ্ছে উনি চাল ডালের একটা অংশ, তাই না? এই সেম কাজটা আমার কাছে হতে পারে যদি আমি আমার টিমকে এভাবে ক্রিয়েট করি, যে ছেলেটা একদিন যখন আমাকে ছেড়ে চলে যাবে, সে আমাকে মনে রাখবে সারা জীবনের জন্য, যে না, এই ভাইটা আমাকে হেল্প করছিল, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট একটা পয়েন্ট বলি, ধরেন আমার ভাই ইএমবিডির মতো এত বড় আউটলেট তো নাই, তো আমি কিভাবে আমার বিজনেসকে অর্গানিক্যালি, মানে অ্যাডস তো চালাবো ফাইন, অর্গানিক্যালি আমি আমার বিজনেসটাকে কিভাবে বিল্ড করতে পারি, আমার জুতার বিজনেসটাকে? এখন দেখেন, ইরামবিডি একটা কাজ করছে, আমাকে যে ফুল সেম টু সেম এটাতে যেতে হবে এমন কিন্তু না। অনেকগুলো টপিক আছে, অনেকগুলো ওয়ে আছে, আমি যে কোনো একটাতে গিয়ে ইয়ে করতে পারি, আমার কাজে লাগাইতে পারি আমার বিজনেসের ক্ষেত্রে, সেটা আমার নিজস্ব হবে, ইন্ডিভিজুয়াল বা ইউনিক থাকতে হবে। আমি ধরেন অনেকেই বলবো যে ইরামবিডির বা তমাল ভাইয়ের যে একটা কি একটা কাহিনী আছে, ইমোশনাল একটা কাহিনী বা একটা জার্নি আছে, এখন আমার লাইফে তো ওইরকম কিছু নেই, তাহলে কি আমি ইরামবিডি হইতে পারবো না? এটা একদম না। আপনি সবাই যে স্টোরি বা নিজের লাইফের স্টোরি শেয়ার করতে হবে এমন না, ব্র্যান্ডের স্টোরি তৈরি করেন, আপনার ব্র্যান্ডের একটা স্টোরি তৈরি করে, যে আমি যাতে এই ব্র্যান্ড দেখলে আমার মাথায় একটা জিনিস আসে। যেমন একটা জিনিস একটা পডকাস্টে দেখতেছি, আমি কথাগুলো বলতেছি, যে বিএসআরএম দেখলে আমার কাছে মনে হয় যে খুব শক্তিশালী, আবার লাইফ বয় দেখলে মনে হয় যে জীবাণু থেকে, বা লাক্স দেখলে মনে হয় যে সাবান সৌন্দর্য করবে। দেখেন, লাক্সো সাবান, ডেটলো সাবান, স্যাভলনো সাবান বা আর অনেকগুলো সাবান আছে, বাট সবগুলো কিন্তু আমরা মানে শরীর পরিষ্কারের জন্য ব্যবহার করি, কিন্তু এক একটাকে ব্র্যান্ডিং করছে এক একভাবে, স্টোরিটা আছে এক একভাবে। এখন আপনি বলবেন যে ভাই আমার তো এত বাজেট নাই, আমি এত ওইভাবে ইয়ে দিত, ঠিক আছে, তাহলে আপনার জন্য একদম সহজ কথা, আপনি বলবেন যে আমার ওইভাবে প্রিমিয়াম কন্টেন্ট করার ইয়া নাই, বাজেট নাই, র কন্টেন্ট দিয়ে শুরু করেন। আমি সবসময় একটা কথা বলি, গতকালকেও আমাদের ওয়ার্কশপে বলতেছিলাম, যে আপনার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা পরের বিষয়, বাট আপনি আগে শুরু করতে হবে। আমাদেরকে উদ্যোক্তারা দেখা যায় যে আমাদের যারা ক্লায়েন্ট আছে ওনারা মেসেজ দিয়ে বলে যে ভাই এটা আমার পেজটা দেখেন, পেজে কোথায় সমস্যা একটু বের করে দেন। পেজে ঢুকে দিয়ে পেজে কিছু নাই, পোস্টই নাই, সমস্যা কি? আপনি যদি পোস্টই না করেন, আমি আপনার সমস্যা বের করবো করতে গিয়ে। ঠিক করেন, ঠিক হোক ভুল হোক, কাজ করেন, পোস্ট করেন। আমি যদি ধরেন আমি অফলাইন বেজ, আমি যেহেতু আমাদের অডিয়েন্স অনলাইন বেজ, আমি একটা সহজ উদাহরণ দিই, যেহেতু সবসময় চারপাশে আমাদের অফলাইন। আপনি একটা দোকান নিয়েছেন, মুদি দোকান, কথা একদম কমন,
মুদি দোকান নিয়ে আপনি ঘরে শুয়ে আছেন, শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, খুব ডিপ্রেশন, Sell হচ্ছে আমার না সেল কেন? হচ্ছে না কেন, সেল হচ্ছে না কেন, কাস্টমার এত 2 লাখ টাকার প্রোডাক্ট আনছি, এত এত ভালো প্রোডাক্ট, এত সেলই হচ্ছে না। মিয়া দোকানই তো খুলেন নাই, আপনার ফেসবুক পেজ আছে, তার মানে যে আমার কাছে সবাই আসে বলবে যে ভাই আপনার কাছে কি প্রোডাক্ট আমি নিবো, হবে? না, আমি তো পোস্ট করতে হবে, আমি তো দোকানটা খুলতে হবে। আপনি দোকানই খুলেন না, আপনি রেগুলার ঘরে বসে ভিডিও দেন, depression এ- কন্টেন্ট বানান। যেটাই করেন না কেন, আপনি বললেন যে আমি ভিডিও পারি না, ঠিক আছে আপনি পোস্ট করেন, পাশাপাশি ভিডিওটা চর্চা করেন। হ্যাঁ। আপনি হচ্ছে যে ভিডিও কন্টেন্ট ক্যামেরার সামনে আসার জন্য কি কি হেল্প লাগে, কি কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় সেগুলো করেন। আপনি প্রথমে লিখে লিখে পড়েন, স্ক্রিপ্ট দেখেই করেন। বলবেন যে ভাই আমি তোতলামি কাজ করে, জড়তা আসে, জড়তা নিয়েই কন্টেন্ট করেন। আর আরেকটা বিষয় যেটা বললাম যে যখন খুব রং ঢং করে আমি একটা প্রিমিয়াম একটা ভিডিও বানাবো, খুব কি বলে চকচকা এডিট করব, ওই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, আমি বললাম যে ফ্রি ডেলিভারি এই সেই, ওই ভিডিও হচ্ছে আমি যখন জনতার সাথে কথা বলবো, কিন্তু একদম কাস্টমারের পেইন পয়েন্ট গুলো ধরে ধরে কথা বলবো, তখন কিন্তু কাস্টমার এই কথাটাকে বেশি গুরুত্ব দিবে। যেমন আজকে সকালে একটা বই দেখতেছিলাম, আপনার আশেপাশে আমরা অনেকে বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করি, ভাই কালকে একজন মেসেজ দিয়েছিল যে ভাই কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় মানি মেকিং এর জন্য। আমাকে বলছিল। হ্যাঁ, এটা আপনি কাজ করতে পারেন যে আপনার আশেপাশে, আজকে পোস্টটা দেখলাম যে আশেপাশে ঘুরে কিছু সমস্যা বের করেন, যে আপনার লাইফে কি কি সমস্যা, সবার লাইফে যে সমস্যা আছে, হ্যাঁ, হ্যাঁ। এমন কেউ আছে যে সমস্যা নাই, অবশ্যই। ওই সমস্যাগুলোকে এবার বিজনেসে টার্ন করে নেন। হ্যাঁ। কারণ ওই ধরনের বিজনেস গুলো কিন্তু সবচেয়ে বেশি হিট করে, সবচেয়ে সহজে রিচ করা যায়। আর যেটা বলতেছিলাম যে ওই হিস্টোরির বিষয়টা, ধরেন হিস্টোরি বলতে কিরকম, প্রথমত স্টোরি বিষয়টা আসছে, র কন্টেন্ট আসছে, আপনি এটা করেন। এর বাইরে যাইলে আপনি ধরেন আপনি যে সেগমেন্ট নিয়ে কাজ করতেছেন, যেমন আমরা জুতা নিয়ে আসি কথা বলতেছি, এই যে ধরেন আপনি একটা কথা বলছিলেন যে ইরান বিডি কিন্তু নাইকি বা হচ্ছে যে অন্যান্য ব্র্যান্ড গুলোর রিয়েল জুতাগুলো বিক্রি করে না, কপিটা বিক্রি করে। মাস্টার কপি বিক্রি করে 5,000 10,000। তার মানে ওরা কত বড় ব্র্যান্ড হয়েছে, মানে আমি ইরান বিডির কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি নাইকি বা ওরা কত বড় ব্র্যান্ড হইলে বা ওদের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু বাড়লে এদের কপি ভার্সন দিলে 5,000 10,000, নিশ্চয়ই এদের ব্র্যান্ড ভ্যালু আছে। এটা কেন হইলো, মানে আরো তো জুতা আছে, ওদের কেন হইলো না? ওদের স্টোরি আছে। এই যে ধরেন বা আমি একটা জুতা বললাম XYZ একটা শপ, ওই XYZ এর জুতার কেন আজকে ওই জায়গায় যেতে পারলো না? হ্যাঁ। আপনি এইগুলো নিয়ে কন্টেন্ট করেন, মানুষ যাতে আপনাকে মনে করে যে না জুতা নিয়ে আমার যা কিছু জানার এই লোকটা আমার উত্তর দিতে পারবে। হ্যাঁ। যেমন আপনি যখন গাইড হিসেবে চলে আসবেন, সেলার না, গাইড। গাইড মানে কি, যে আমাকে গাইড করবে, পথ দেখাই দিবে, আমার প্রবলেমটা সলভ করবে। হিরো কিন্তু হবে কাস্টমার, আমাকে সে গাইড করবে। তখন কিন্তু মানুষ আপনার কাছে নিচ থেকে যাই বলবে। আমরা অনেকে চিন্তা করি যে ভ্যালু ল্যাডার কি হইতে পারে, এখন তো এই জুতা বিক্রি করতেছি, পাশাপাশি আর কি আনতে পারি, অনেক চিন্তা করি। আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করেন, কাস্টমার আপনাকে বলবে ভাই আপনার থেকে তো জুতা নিছিলাম ভালো, আপনি হচ্ছে যে ভালো একটা মোজা আনতে পারেন, বা হচ্ছে পারে অনেকগুলো স্প্রে পাওয়া যায়, এগুলো হচ্ছে যে জুতার আমাদের বন্ধ থাকে, ভাই এগুলো আনেন, আমার এগুলো লাগবে। আপনার কাস্টমারই আপনাকে বলে দিবে, মানে আপনার জার্নিটা পুরোপুরি আপনার কাস্টমারের উপর চলে যাবে যদি আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে কাজগুলো করতে পারেন। তো আশা করি আজকে আমরা অনেকগুলো পয়েন্টই বলছি, আলহামদুলিল্লাহ। এবং আসলে এটা স্পেসিফিকলি যেটা আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য, আমাদের অনেকগুলো ক্লায়েন্ট জুতা নিয়ে কাজ করতেছে, বাট আপনারা আমাদের কাছে যেরকম যে গর্বরতা কন্টেন্ট গুলো করতেছেন, সবগুলো সেল কন্টেন্ট বা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে যে আমি কন্টেন্ট করব, সেই জিনিসটা আসলে আপনারা করতেছেন না। আর আপনারা যদি আপনার নিজ থেকে না বুঝেন, বা আপনারা যদি শুধুমাত্র সেল কন্টেন্ট দেন, সেখানে আসলে আমাদের করারও কিছু থাকে না, আমরা সেল কন্টেন্ট দিতে হয়। বাট আমরা চাই না যে আমি সেল কন্টেন্ট করলে তো ভাই আমার কষ্ট কম, আমি টাকাটা আমি পাচ্ছি, বাট আমরা চাই না আসলে ওয়ান টাইম আপনার সাথে আমার কাজ হয়। আমরা চাই যে আপনি আস্তে আস্তে গ্রো করবেন। একটা ইরান বিডি বাংলাদেশে, একটা ইরান বিডি কি সব বাংলাদেশে সব অডিয়েন্সকে ইয়ে করতে পারবে না? আরো 10-12টা আরো হাজার ইরান বিডি কেন হবে না বাংলাদেশে? এভাবে আরো জুতার বিজনেস কেন গ্রো করবেন? আমরা এটাই চাই, আপনারা গ্রো করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাই একটা বিজনেসকে একদম জিরো থেকে একটা মানে বিল্ড করে দিব, যেন তারা আমাদেরকে মনে রাখে। মানে প্রত্যেকটা সেক্টরে অন্তত একটা করে ব্র্যান্ড থাকবে যেটা ব্র্যান্ডের স্টোরির আন্ডারে কাজ করছে। জুতা হইতে পারে, মধু হইতে পারে, আর টি শার্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করে দিব ইনশাল্লাহ, যারা বাংলাদেশে টপে কাজ করবে ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। আপনাদের যদি আমাদের পড়তে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইনবক্সে নক করবেন অবশ্যই। আর আমাদের ওয়ার্কশপ চলতেছে, রমাদান ওয়ার্কশপ, ওখানে অবশ্যই জয়েন করবেন। আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিব, জয়েন করে আপনার যে প্রবলেমগুলো এগুলো সলিউশন করে ফেলেন। রমাদানে কিন্তু ধুমাই সেল করবেন ইনশাআল্লাহ আমরা।